আসসালামু আলাইকুম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শারমিন জাহান, সিনিয়র শিক্ষিকা, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। ক্লাস শুরুর পূর্বেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি বর্তমানে ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের করোনা সংক্রমণের হার অনেক কমিয়ে দিয়েছেন এবং সেই সাথে মৃত্যুর হারও অনেক কমিয়ে গিয়েছে এবং আমরা এখন মোটামুটি একটু স্বস্তিদায়ক পরিস্থিতিতে আছি। ক্লাস শুরুর পূর্বে সেই সাথে আমি আমাদের অধ্যক্ষ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার সুযোগ্য এবং সুদক্ষ নেতৃত্বে আমাদের অনলাইন কার্যক্রম এখনও আমরা চালিয়ে যেতে পারছি। সেই সাথে আমি আমাদের ইনচার্জ বৃন্দকে এবং আমাদের সহকর্মীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যাদের সমন্বিত প্রচেষ্টার ফলে আমাদের এই অনলাইন কার্যক্রম সফলভাবে এগিয়ে চলেছে। তো দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো বোর্ড কর্তৃক একটি সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছো। তো আমি তোমাদের সেই সংক্ষিপ্ত সিলেবাস থেকে একটি অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। সেই অধ্যায়টি হচ্ছে একাদশ অধ্যায়, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। তো জাতীয় সম্পদ নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের জানতে হবে যে সম্পদ কী। তো সম্পদ হচ্ছে, সাধারণভাবে আমরা সম্পদ বলতে কি বুঝি? সম্পদ বলতে বুঝি জমি জমা, বাড়িঘর, গাড়ি, স্বর্ণ, রৌপ্য, এগুলোকে আমরা সম্পদ বলে থাকি। কিন্তু অর্থনীতিতে সম্পদ হতে হলে কোনো দ্রব্যের চারটা বৈশিষ্ট্য থাকতে হয়। তো সেই চারটা বৈশিষ্ট্য কি? দেখো, সম্পদ হতে হলে চারটা বৈশিষ্ট্য দরকার হয়। একটা হচ্ছে উপযোগ, তারপরে হচ্ছে অপ্রাচুর্য, এরপরে হচ্ছে হস্তান্তরযোগ্যতা, আরেকটা হচ্ছে বাহ্যিকতা। কোনো দ্রব্যের এই চারটি বৈশিষ্ট্য থাকলেই তাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যায়। তো প্রথমে আমরা জানি যে উপযোগ কাকে বলে। উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। যেমন মানুষের বস্ত্রের প্রয়োজন রয়েছে, তাহলে মানুষ বস্ত্রের প্রয়োজন অনুভব করে এবং সেই অভাবটা মেটানোর ক্ষমতা কার আছে? শাড়ি, যে কোনো শার্ট, প্যান্ট, শাড়ি, এগুলোর কি হচ্ছে? মানুষের বস্ত্রের অভাব পূরণের ক্ষমতা রয়েছে। তাই শাড়ি, শার্ট, প্যান্ট এগুলো হচ্ছে সম্পদ। তাহলে কি কোনো বস্তুর অভাব, কোনো দ্রব্যের অভাব মোচনের, মানুষের অভাব মোচনের ক্ষমতাকে বলা হয় উপযোগ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি অপ্রাচুর্য। অপ্রাচুর্য হচ্ছে কোনো দ্রব্য বা সেবার যোগান, চাহিদার তুলনায় সরবরাহ বা যোগান সীমিত। যেমন ধরো খাদ্য যে কোনো দেশে যে কোনো সময়ে খাদ্যের সরবরাহ চাহিদার তুলনায় অপ্রতুল। তাই কিন্তু আমাদের খাদ্য কি করতে হয়? দাম দিয়ে কিনতে হয়, মূল্য পরিশোধ করতে হয়। তাহলে এই জন্যই খাদ্য হচ্ছে সম্পদ। অন্যদিকে দেখো, যেমন বাতাস, অক্সিজেনের জন্য আমাদের সব সময় প্রতি মুহূর্তে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য বাতাস প্রয়োজন, কিন্তু বাতাস আমাদের চাহিদার তুলনায় অনেক অফুরন্ত বাতাস প্রকৃতিতে আমরা পেয়ে থাকি। এই জন্য আমাদের কোনো মূল্য পরিশোধ করতে হয় না। তাই বাতাসের যেহেতু অপ্রাচুর্য নেই, তাই বাতাস সম্পদ হতে পারে না। তাছাড়া মানুষের স্বাস্থ্য, তারপরে হচ্ছে মানুষের স্বাস্থ্যের অপ্রাচুর্য রয়েছে, হ্যাঁ, কিন্তু উপযোগিতা রয়েছে। কিন্তু স্বাস্থ্যের অপ্রাচুর্য এবং উপযোগিতা থাকলেও স্বাস্থ্যের কিন্তু বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা নেই। তাই স্বাস্থ্যকে আমরা সম্পদ বলতে পারি না। কিন্তু যদি কোনো স্বাস্থ্যবান পুরুষ তার দেহ স্বাস্থ্য প্রদর্শনের মাধ্যমে যদি অর্থ উপার্জন করে থাকে, তাহলে তাকে সেই স্বাস্থ্য প্রদর্শনকে কিন্তু তখন তার ওই বিশেষ ধরনের স্বাস্থ্যটিকে কি বলা হবে? সম্পদ বলে গণ্য করা হবে।
এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্যতা হচ্ছে কি, কোনো দ্রব্য যদি হস্তান্তরযোগ্যতা তার না থাকে তাহলে তাকে সম্পদ বলা যাবে না। এইখানে অর্থনীতিতে হস্তান্তরযোগ্যতা বলতে কি কোনটাকে বোঝায়? হস্তান্তরযোগ্যতা বলতে মালিকানা পরিবর্তনকে বোঝায়। যেমন জমি জমা বাড়ি ঘর এগুলো মালিকানা পরিবর্তন করা যায় বলে এগুলো সম্পদ। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিকতা। বা কোনো দ্রব্যের সম্পদ হতে হলে তার বাহ্যিক রূপ থাকতে হবে। বাহ্যিকতা না থাকলে সেই দ্রব্য সম্পদ হতে পারে না। তো তাহলে আমরা জানলাম যে সম্পদ হতে হলে, অর্থনীতিতে সম্পদ হতে হলে কোনো দ্রব্যের 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। সেটা হচ্ছে কি কি? এক, উপযোগ, অপ্রাচুর্য, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। এখন আমরা আলোচনা করব সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে। সম্পদের শ্রেণীবিভাগ। সম্পদকে 5টি শ্রেণীতে বিভক্ত করা যায়। সেগুলো হচ্ছে কি কি? এক হচ্ছে ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় এবং আন্তর্জাতিক। তাহলে সম্পদের শ্রেণীবিভাগ যদি আমরা করি তাহলে সম্পদকে 5টি শ্রেণীতে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি? ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় ও আন্তর্জাতিক। ব্যক্তিগত সম্পদ মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জায়গা জমি, ঘর বাড়ি, কলকারখানা, তারপরে হচ্ছে গাড়ি যেগুলো আছে তার নিজস্ব সম্পদ ব্যক্তিগত, সেটাই হচ্ছে ব্যক্তিগত সম্পদ। একান্ত ব্যক্তিগত হচ্ছে যে নিজস্ব প্রতিভা, ব্যক্তির নিজস্ব প্রতিভা, দক্ষতা এগুলো হস্তান্তরযোগ্য নয়। এগুলো যদিও হস্তান্তরযোগ্য নয়, কিন্তু ব্যক্তি কী করে? এগুলো ব্যবহার করে সম্পদ অর্জন করতে পারে, সম্পদ সৃষ্টি করতে পারে। তাই এইগুলো হচ্ছে সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত। একান্ত ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত কাকে বললাম আমরা? যে ব্যক্তির নিজস্ব প্রতিভা, কর্মদক্ষতা ইত্যাদি। তারপরে হচ্ছে সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত সম্পদ হচ্ছে যেগুলো কোনো ব্যক্তি সমাজের সকলে সম্মিলিতভাবে যেগুলো ব্যবহার করে, যেসব সম্পদ ব্যবহার করে এবং সকল নাগরিকের সমান, এইসব সম্পদের উপর সকল নাগরিকের সমান অধিকার থাকে এবং সমান অধিকারেই সবাই এগুলো ভোগ করে, সবাই সমাজের সকলেই একসাথে ভোগ করে। সেটাকে কি বলা হয়? সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত সম্পদের মধ্যে কি কি পড়ে? যেমন ধরো রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, পার্ক, তারপর হচ্ছে সরকারি স্কুল ও হাসপাতাল, আরও আছে নদ নদী, বনাঞ্চল, নদ নদী, এগুলো সবই হচ্ছে সমষ্টিগত সম্পদ। এছাড়া তারপরে আমরা যে ভাগটা দেখব সেটা হচ্ছে কি? জাতীয়। জাতীয় হচ্ছে কি? এই যে ব্যক্তিগত সম্পদ, রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ এবং সমষ্টিগত সম্পদ মিলে জাতীয় সম্পদ হয়। জাতীয় সম্পদ হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমার ভিতরে অবস্থিত ভূমির উপরে অবস্থিত এবং ভূমির অভ্যন্তরস্থ সব সম্পদই হচ্ছে এই জাতীয় সম্পদের মধ্যে পড়ে। যেমন ভূমির উপরে আছে, তাছাড়া জাতির নাগরিকের গুণবাচক বৈশিষ্ট্য যেমন কর্মদক্ষতা, সৃজনী শক্তি, প্রযুক্তি, এগুলি হচ্ছে কর্মদক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, এগুলো সবই হচ্ছে কি? জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। তারপরে যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে কি? আন্তর্জাতিক সম্পদ।
আন্তর্জাতিক সম্পদ হচ্ছে যে সম্পদ কোনো জাতি বা রাষ্ট্র একা দাবি করতে পারে না, একা মালিক নয়, এটা পৃথিবীর সকল রাষ্ট্রই সমানভাবে সমান অধিকার রয়েছে এসব সম্পদের উপর, সেগুলোকেই বলা হয় আন্তর্জাতিক সম্পদ। যেমন সাগর, মহাসাগর এগুলো, তারপর হচ্ছে প্রযুক্তি, তারপরে হচ্ছে পেটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার, এগুলো হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। তো আমরা তাহলে জানলাম যে জাতীয় সম্পদের শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে কি, সম্পদ 5 ভাগে বিভক্ত: ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ, জাতীয় সম্পদ, আন্তর্জাতিক সম্পদ। এবার আমরা জানব জাতীয় সম্পদের উৎস সম্পর্কে। জাতীয় সম্পদের উৎস। জাতীয় সম্পদের উৎসকে 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত, একটা হচ্ছে মানব সৃষ্ট। জাতীয় সম্পদের উৎসকে 2টি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্রকৃতি প্রদত্ত, আর একটা হচ্ছে মানব সৃষ্ট। প্রকৃতি প্রদত্ত সম্পদ হচ্ছে যেগুলো প্রকৃতির দান, সেগুলোই হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ। যেমন ধরো যে প্রাকৃতিক বনাঞ্চল, তারপরে হচ্ছে এই যে বনের গাছপালা, পাখিকুল, প্রাণী, ফলমূল, তারপরে হচ্ছে কি আরও জলাশয়ের মাছ, অন্যান্য জলচর প্রাণী, তারপর হচ্ছে ভূ অভ্যন্তরে রয়েছে কি পানি, বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য, এগুলো সবই হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ। আর হচ্ছে মানব সৃষ্ট সম্পদ কোনগুলি? মানব সৃষ্ট সম্পদ হচ্ছে যেগুলো নাকি মানুষ তার মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে প্রকৃতি প্রদত্ত সম্পদকে ব্যবহার করে মানুষ যে সম্পদ তৈরি করে থাকে, সেটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। যেমন মানুষ ভূমিকে কাজে লাগিয়ে কি করে, খাদ্য উৎপাদন করে, তারপর হচ্ছে জলাশয় থেকে সে মৎস্য চাষ করে, তারপর হচ্ছে মানুষ কি করে, সরকারি অর্থ পরিচালনায় এবং ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারি অর্থ পরিচালনায় মানুষ রাস্তাঘাট, কলকারখানা, সেতু, এগুলো অনেক কিছুই তৈরি করছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এগুলো তৈরি করে থাকে। এগুলো হচ্ছে কি মানব সৃষ্ট সম্পদ। তো তাহলে আমরা জানলাম যে জাতীয় সম্পদের উৎস, জাতীয় সম্পদ হচ্ছে কিন্তু দুইটাকে মিলিয়ে, ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদকে মিলিয়েই বলা হয় জাতীয় সম্পদ। এবং জাতীয় সম্পদের উৎস হচ্ছে দুটি, একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ, আর একটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ। জাতীয় সম্পদের কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি এবং কিভাবে এর অপচয় রোধ করতে পারি। জাতীয় সম্পদের সংরক্ষণ সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে জাতীয় সম্পদ হচ্ছে ব্যক্তিগত সম্পদ এবং সমষ্টিগত সম্পদ, এ দুটো মিলিয়েই হচ্ছে কি জাতীয় সম্পদ। তাহলে জাতীয় সম্পদের সংরক্ষণ বলতে আমরা বুঝব যে ব্যক্তিগত সম্পদের সংরক্ষণ এবং সমষ্টিগত সম্পদের সংরক্ষণ। তাহলে প্রথমে আমরা ব্যক্তিগত সম্পদ সংরক্ষণের কথা আলোচনা করি, যে ব্যক্তিগত সম্পদ আমরা কিভাবে ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ। ব্যক্তিগত সম্পদ হচ্ছে কি
মানুষের প্রথমে আমরা জানবো যে সংরক্ষণ মানে কি। সংরক্ষণ হচ্ছে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান করা, এটাকেই বলা হয় সংরক্ষণ। বিশেষভাবে সংরক্ষণের অর্থ হচ্ছে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করা ও তত্ত্বাবধান করা। তো ব্যক্তিগত সম্পদ কিন্তু মানুষ কি করে, নিজ স্বার্থে ব্যক্তিগত মালিকানাধীন যেসব সম্পদ রয়েছে মানুষ তার নিজ স্বার্থেই সেগুলোকে সংরক্ষণ করে, যত্নের সাথে সংরক্ষণ করে এবং সেগুলো ব্যক্তিগত সম্পদের উন্নতি ও বৃদ্ধি করার জন্য তারা সদা তৎপর থাকে। ব্যক্তিগত সম্পদ কোথায় কীভাবে আছে, কোথায় কি সেগুলো কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছে কি না সেগুলো সম্পর্কে ব্যক্তি সবসময় সচেতন থাকে এবং যদি কোনো ক্ষতির কারণের সৃষ্টি হয় তাহলে তারা সাথেই সেই ক্ষতি পূরণ করার চেষ্টা করে থাকে। সুতরাং ব্যক্তিগত সম্পদ মানুষ নিজের স্বার্থের বিবেচনা রেখেই সংরক্ষণ করে থাকে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সমষ্টিগত সম্পদ সংরক্ষণ। সমষ্টিগত সম্পদ সংরক্ষণ। সমষ্টিগত সম্পদ হচ্ছে কোনগুলি? রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন যানবাহন, এগুলি বাঁধ, পার্ক, সেতু, এগুলি সবই হচ্ছে সমষ্টিগত সম্পদ। তো এই সমষ্টিগত সম্পদ কিন্তু মানুষ কীভাবেই করবে, রাষ্ট্র এবং জনগণ সম্মিলিতভাবেই এটা ভোগ করে থাকে এবং সবারই দায়িত্ব, সকল জনগণের দায়িত্ব সম্মিলিত সম্পদকে বা সমষ্টিগত সম্পদকে সুন্দরভাবে ব্যবহার করা এবং তার যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা। তো এই জন্য যার সমষ্টিগত সম্পদ সংরক্ষণের দায়িত্ব যাদের উপর ন্যস্ত রয়েছে সেই সব প্রতিষ্ঠানকেও সচেতন থাকতে হবে এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সেই সাথে সাধারণ জনগণকেও এই সব সমষ্টিগত সম্পদ সংরক্ষণের জন্য সবসময় কাজ করে যেতে হবে। বাংলাদেশে এখন আমরা জানবো যে বাংলাদেশের জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধে করণীয়। আমরা দুটো জানি যে ব্যক্তিগত সম্পদ আর সমষ্টিগত সম্পদ এগুলো মিলিয়েই হচ্ছে কি জাতীয় সম্পদ। তাহলে জাতীয় সম্পদ সংরক্ষণে আমরা কি করতে পারি? প্রথমেই হচ্ছে জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় যেসব ব্যবস্থা আছে সেগুলো যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা জানি যে সেতু, গুরুত্বপূর্ণ অফিস ভবন এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য কিছু নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকে। যদি এসব নিরাপত্তা কর্মী বা যদি এসব অরক্ষিত থাকতে দেখা যায় তাহলে কি করতে হবে? জনগণকে সাথেই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। কেউ যেন এসব সম্পদের ক্ষতি সাধন না করে, কেউ যেন এসব সম্পদের কোনো ক্ষতি সাধন করতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। যেমন এইসব ক্ষতি সাধনের মধ্যে কোনটা কী ধরনের কাজগুলো পড়ে, যেমন ধরো যে বনাঞ্চল, বিশেষভাবে সংরক্ষিত যে বনাঞ্চল সেখানে পশু পাখি শিকার করা, এগুলো হচ্ছে বা গাছপালা কেটে ফেলা, এগুলো হচ্ছে ক্ষতি সাধনের মধ্যে পড়ে। তাহলে যদি কোনো প্রচেষ্টা দেখা যায় তাহলে কি করতে হবে? যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তারপরে আরও যেটা করতে হবে সেটা হচ্ছে জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধন করার জন্য সচেষ্ট থাকতে হবে। এছাড়া সম্পদ সংরক্ষণের জন্য নিজ কর্তব্য বিষয়ে প্রতিটি নাগরিক যদি জাতীয় সম্পদ সংরক্ষণে প্রতিটি নাগরিক যদি নিজ কর্তব্য বিষয়ে যদি সচেতন থাকে তাহলে কিন্তু এই জাতীয় সম্পদ সংরক্ষণ তেমন কোনো কঠিন কাজ নয়। এছাড়া আরও কী করতে হবে? সম্পদ সংরক্ষণ ও তত্ত্বাবধান করার নির্ধারিত সংস্থার দায়িত্ব। নির্ধারিত সংস্থা কিন্তু দায়িত্ব রয়েছে এই সম্পদ সংরক্ষণ করার জন্য। সেই নির্ধারিত সংস্থার দায়িত্ব তাদের
সেই সংস্থার দলিলে বিবৃত থাকে। সুতরাং তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এই কর্মচারীদের এসব দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এসব দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় তাদেরকে কি করতে হবে, যথাযথ এসব দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এভাবে জাতীয় সম্পদ সংরক্ষণ করা যেতে পারে। শিক্ষার্থীরা, তোমাদের এই অধ্যায়ে আছে যে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, এবং অর্থনৈতিক ব্যবস্থা এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে, জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। যেহেতু এটা অনেক বড় একটা অধ্যায়, সেহেতু একটা ক্লাসে এই দুটো টপিক নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তো আজকে আমি এই জন্য জাতীয় সম্পদ সম্পর্কে আলোচনা করছি। তোমাদের পরবর্তী ক্লাসে আমি এই অর্থনৈতিক যে ব্যবস্থা, চারটি অর্থনৈতিক ব্যবস্থা, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি তোমাদের ছোট একটু ধারণা দিয়ে রাখছি যে এই যে অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো সম্পর্কে যদি আমরা অর্থনৈতিক ব্যবস্থা, একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের কতগুলো বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে প্রথমেই সেটা হচ্ছে উৎপাদন। উৎপাদন কি? মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কিন্তু মানুষ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায়, কোনো দ্রব্যকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করতে পারে। এই যে রূপান্তর করা, এটাই হচ্ছে উৎপাদন। উৎপাদনের চারটি উপাদান রয়েছে। উৎপাদনের চারটি উপাদান রয়েছে কি কি? একটু সংক্ষেপে জানাই তোমাদের। উৎপাদনের চারটি উপাদান রয়েছে, সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি হচ্ছে কি? সাধারণ অর্থে ভূমি বলতে জমি বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে ভূমির উপরে অবস্থিত এবং ভূ অভ্যন্তরে যা কিছু আছে তাই হচ্ছে কি ভূমি, তাকেই বলা হয় ভূমি। ভূমি বলতে প্রাকৃতিক সম্পদ, জমির উপরে অবস্থিত সকল প্রাকৃতিক সম্পদ, যেমন জমির উপরে স্থিত এবং ভূমি অভ্যন্তরে সকল কিছুকে বোঝায়। তার মানে ভূমির উপরে অবস্থিত যত সম্পদ রয়েছে এবং ভূমির অভ্যন্তরে যা রয়েছে, এই যে খনিজ সম্পদ ভূমির অভ্যন্তরে রয়েছে, এগুলো সবগুলোকে মিলিয়েই বলা হয় ভূমি। তারপর হচ্ছে শ্রম। হচ্ছে কি? শ্রম হচ্ছে কোনো কিছু উৎপাদনের জন্য মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতাকে কাজে লাগানো হয়, সেটাই হচ্ছে শ্রম। তারপর হচ্ছে মূলধন। মূলধন হচ্ছে কি? মূলধন হচ্ছে সেই ধরনের সম্পদ যা ভোগ করা যায় না, সরাসরি ভোগ করা যায় না, তবে অধিকতর উৎপাদনের কাজে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে সংগঠন। সংগঠন কি? সংগঠন হচ্ছে যখন এই তিনটা সম্পদকে, ভূমি, শ্রম, মূলধন, তিনটা উপাদানকে একত্রিত করে যে উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করা হয়, সেটাই হচ্ছে সংগঠন, এবং যিনি এই কাজটা করে থাকেন তাকে বলা হয় সংগঠন। এখন এখান থেকে যখন নাকি উৎপাদনের উৎপাদিত উপাদান, উৎপাদিত সম্পদ, এই চারটা উপাদানের মধ্যে ভাগ করে দেওয়া হয়। যেমন ভূমি থেকে আসে খাজনা, শ্রম থেকে আসে মজুরি, মূলধন থেকে আসে সুদ, এবং সংগঠন থেকে আসে মুনাফা। উৎপাদিত সম্পদ যখন এই চারটা উপাদানের মধ্যে ভাগ করে দেওয়া হয়, এগুলো হচ্ছে উপাদানের এই চারটা উপাদানের আয় হচ্ছে এগুলো। তো এই সমানভাবে যখন এই চারটা উপাদানের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় বন্টন। তাহলে তোমরা জেনেছো যে উৎপাদন কি, উৎপাদনের উপাদানগুলো কি, এবং উৎপাদনের উপাদানগুলোর আয় হচ্ছে কি, এবং সেগুলোকে সমানভাবে যখন চারটা উপাদানের মধ্যে উৎপাদিত উপাদান ভাগ করে দেওয়া হয়, তখন তাকে বলা হয় বন্টন। বন্টন ব্যবস্থা যদি সঠিক হয়, তাহলে একটা দেশের অর্থনৈতিক কল্যাণ সাধিত হয়, আর যদি বন্টন অসম হয়, তাহলে সেই দেশে নানা ধরনের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা
অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।